আচ্ছা, এমন একটা হরর মুভির কথা ভাবুন তো, যেটা শুধু একটা বানানো গল্প না, বরং ইতিহাসের এক সত্যিকারের অন্ধকার অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি। চলুন, আজ আমরা ঠিক তেমনই একটা কাহিনীর গভীরে যাব, যেখানে বাস্তব আর কল্পনা এমনভাবে মিশে গেছে যে আলাদা করাই মুশকিল। তো এই ফিল্মটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের আগে সেই সময়টাকে জানতে হবে, মানে যে সময়ের ভয়ঙ্কর সত্যিটাকে এটা তুলে ধরেছে। কারণ গল্পের আসল শেকড়টা কিন্তু লুকিয়ে আছে এমন একটা সময় যখন যখন আস্ত একটা দেশ ভয়ে থরথর করে কাঁপছিল। তো চলুন আগে একটু ইতিহাসের দিকটা দেখে নিই। সময়টা ছিল ১৯৯৮ সাল। ইন্দোনেশিয়ায় তখন মারাত্মক রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকট চলছে, মানে সব মিলিয়ে একটা চরম বিশৃঙ্খল অবস্থা। আর এই পরিস্থিতিটাই সাধারণ মানুষের মনে ভয়, অবিশ্বাস আর হতাশা ঢুকিয়ে দিয়েছিল। আর ঠিক তখনই শুরু হয় সেই কুখ্যাত গেগের সান্তেত গণহত্যা। সান্তেত মানে হল এক ধরনের কালো জাদু, আর শুধুমাত্র এই কালো জাদুর ভিত্তিহীন ভয়ে একটা গণহিস্টেরিয়ায় ভেসে গিয়ে মানুষ নিজের শত শত নিরীহ প্রতিবেশীকে খুন করেছিল। ভাবা যায়? আচ্ছা, ইতিহাসের এই বিশাল আর ভয়ঙ্কর প্রেক্ষাপট থেকে এবার আমরা সরাসরি ঢুকে পড়ব গল্পের মূল কেন্দ্রে। জায়গাটা হলো একটা ইসলামিক বোর্ডিং স্কুল, মানে একটা মাদ্রাসা, যার চার দেয়ালের ভেতরেই জন্ম নিচ্ছিল এক অ্যাবসলিউটলি নতুন আতঙ্ক। আর গল্পের শুরুতেই মাদ্রাসার ওই শান্ত পরিবেশটা কেমন যেন ভারী হয়ে ওঠে। কারণ কারণ একের পর এক মানুষ নিখোঁজ হতে শুরু করে। মনে হচ্ছিল যেন কোনো একটা অশুভ ছায়া ধীরে ধীরে পুরো জায়গাটাকে গ্রাস করে নিচ্ছে। প্রথমেই শিকার হলেন মাদ্রাসারই দুজন শিক্ষক, উস্তাদ রহিম আর উস্তাদ ইয়ানুর। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? তাদের খুন করে লাশগুলো সেই স্কুলের ভেতরেই লুকিয়ে রাখা হয়েছিল, ছাত্রদের থেকে আড়াল করে। একবার ভাবুন তো, ছাত্ররা যাদের কাছে পড়তে আসত তাদেরই মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে সেই একই জায়গায়। কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর ঠিক এই সময় এন্ট্রি হয় গল্পের মূল চরিত্র, আনিসার। সে এমন কিছু একটা দেখে ফেলে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর ঠিক ওই মুহূর্তে থেকেই গল্পটা পুরোপুরি একটা অলৌকিক দিকে মোড় নেয়। আনিসা দেখতে পায় এক ভয়ঙ্কর নারী আত্মাকে, যার গলায় একটা দগদগে বিভৎস ক্ষত। এই দৃশ্যটা শুধু আনিসার মনেই না, যে কারো মনে গেঁথে যাবার মতো। আর এটা গল্পের সুপারন্যাচুরাল টেনশনটাকে এক লাফে বহুগুণ বাড়িয়ে দেয়। রহস্যটা আরও জটিল হয়ে ওঠে যখন স্কুলের সবচেয়ে বড় অথরিটি, হেডমাস্টার কিয়াই, একেবারে নামাজের মাঝখান থেকে গায়েব হয়ে যান, মানে হুট করে উধাও। তো এই পরিস্থিতিতে ছাত্ররাই ঠিক করে যে তারা নিজেরাই রহস্যটা সমাধান করবে। কিন্তু প্রশ্ন হলো, তাদের এই তদন্ত কি আসল খুনি পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি ভয় আর কনফিউশন তাদের নিয়ে যাবে একদম ভুল পথে? ছাত্রছাত্রীরা মিলে তদন্ত তো শুরু করে, কিন্তু শুরুতেই তারা একটা ভুল ক্লুর পেছনে দৌড়াতে থাকে। আনিসা স্কুলের মাঠে একটা অভিশপ্ত তাবিজ খুঁজে পায়, আর ওস্তাদ রিদওয়ানকে সন্দেহ করতে শুরু করে। আর এটাই তাদের ভুল পথে নিয়ে যায়। এই ভুলের মাসুলটা হয় মারাত্মক। আনিসার এক বান্ধবীকে খুব নৃশংসভাবে খুন হতে হয়। এরপর যা হয় তাতে তাদের সন্দেহটা আরও পোক্ত হয়। নিখোঁজ হেডমাস্টার কিয়ায়ের ঘর থেকে পাওয়া যায় কালো জাদুর নানা সরঞ্জাম। ব্যাস, ছাত্রছাত্রীরা একদম নিশ্চিত হয়ে যায় যে উস্তাদ রেদওয়ান আর হেডমাস্টার কিয়াই মিলেই এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটা করছে। কিন্তু আসল সত্যিটা যখন সামনে এলো, তখন সবাই একেবারে চমকে গেল। যাকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করত, হেডমাস্টার না থাকায় যার উপর স্কুলের সব দায়িত্ব ছিল, সেই ওস্তাদ বাগাসই ছিল এই সব কিছুর পেছনের আসল ভিলেন। আর যখন বাগাসের মুখোশ খুলে গেল, তখন তার মুখ থেকে শোনা গেল তার ভয়ঙ্কর উদ্দেশ্যের কথা। সে তার এই কালো জাদুর ব্যবহারের পক্ষে একটা অদ্ভুত বিকৃত যুক্তি দিল। তার দাবি, সে নাকি ন্যায়ের পক্ষে লড়ছিল। তাহলে বাগাস আসলে কি করেছিল? সে কালো জাদু ব্যবহার করে তাদেরকেই শাস্তি দিত যাদের সে খারাপ বলে মনে করত। তার এই পদ্ধতির সমালোচনা করেছিলেন হেডমাস্টার কিয়াই, তাই সে তাকেও খুন করে। আর পুরো দোষটা উস্তাদ রিদওয়ান আর কিয়াইয়ের ঘাড়ে চাপানোর জন্য সে নিজেই ওইসব অভিশপ্ত জিনিসপত্র প্ল্যান করেছিল। মানে মাদ্রাসাকে রক্ষা করার নামে সে নিজেই শয়তানের শক্তি ব্যবহার করতে শুরু করে, আর যার বিরুদ্ধে লড়ার কথা বলছিল নিজেই সেই শয়তান হয়ে ওঠে। তো গল্পের এই পর্যায়ে এসে মাথায় কিন্তু অনেকগুলো প্রশ্ন ঘুরছে, তাই না?
চলুন এবার মাদ্রাসার বাকি রহস্যগুলোর জট এক এক করে খোলা যাক। প্রথম প্রশ্ন, এত কিছুর পর সেই হেডমাস্টার কিয়াইয়ের আখির হলোটা কি? আসলে হেডমাস্টার কিয়াই বাগাসের ক্ষমতার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বাগাসের এই বাড়াবাড়ি আর চরমপন্থী চিন্তাভাবনার বিরুদ্ধে কথা বলেছিলেন, আর ঠিক এ কারণেই বাগাস কালো জাদু ব্যবহার করে তাকে একেবারে সরিয়ে দেয়। আচ্ছা, পরের প্রশ্নটা হলো, ওই যে রহস্যময় আত্মা যে বারবার আনিসাকে বাঁচাচ্ছিল, সে কে ছিল? আসলে ওই আত্মাটা কোনো অশুভ শক্তি ছিলই না। ওটা ছিল একজন শারক রুদকের আত্মা, মানে আনিসার মায়ের আত্মা। এর পেছনেও একটা কষ্টকর অতীত আছে। আনিসার বাবাও একসময় কালো জাদুর চর্চা করত, আর তার সেই অন্ধকার জগৎ থেকে মুক্তি পেতেই আনিসার মা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু মৃত্যুর পরেও তিনি তার মেয়ের জন্য একটা রক্ষা কবচ হয়ে থেকে গিয়েছিলেন। গল্পের ক্লাইম্যাক্সটা কিন্তু আরও নাটকীয়। আকাশ থেকে নেমে এসেছিল এক ঐশ্বরিক আগুন, কিন্তু কেন? এর পেছনের কারণটা কি? ফিল্মে দেখানো হয়েছে যে বাগাসের ওই আগুনে পুড়ে মরাটা আসলে একটা প্রতীকী ব্যাপার। এটা ছিল তার ভণ্ডামির জন্য ঈশ্বরের দেওয়া চূড়ান্ত শাস্তি। কারণ সে এমন একজন ভণ্ড ছিল যে কিনা ধার্মিক সাজার আড়ালে শয়তানের অস্ত্র ব্যবহার করছিল। তার শেষটা তো এমনই হওয়ার কথা। চলুন এবার এই কাল্পনিক গল্প থেকে আবার আমরা সেই বাস্তব ইতিহাসে ফিরে যাই। আমাদের মনে রাখতে হবে, এই সিনেমার ভয়টা কিন্তু নিছক কল্পনা নয়। এর ভিত্তিটা দাঁড়িয়ে আছে একটা সত্যিকারের আতঙ্কের উপর। আর এটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বাস্তব জীবন মাঝে মাঝে সিনেমার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই গল্পটা আর এর পেছনের সত্যি ইতিহাসটা আমাদের একটা গভীর জিনিস নিয়ে ভাবতে বাধ্য করে। যখন ভয় নিজেই একটা অস্ত্রে পরিণত হয়, তখন আসল দানবটা কে? ওই তথাকথিত জাদুকর, নাকি সেই ভয় যা সাধারণ মানুষকেও বিচারবুদ্ধিহীন এক পশুতে পরিণত করে ফেলে?